প্রথমেই দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি বঙ্গ সন্তান, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, সুদীর্ঘ রাজনৈতিক জীবন, ভারতীয় রাজনীতির উত্থান পতনের সঙ্গে যার দেহ মনে স্পর্শ ছিল, সেই প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ তিনি নির্বাচনের জন্য সক্রিয় হয়েছেন। আরেকবার আমরা আমাদের দলের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। কিছুক্ষণ আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে পশ্চিমবঙ্গের কৃষকদের উন্নয়নের জন্য তাদের অসহায়তার কারণে আজকে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়েছে এবং বাংলা শস্য বীমা যোজনায় ৩৫০ কোটি টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য ব্যয় করেছে। দেশে আরেকটি যোজনা আছে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যে যোজনায় রাজ্য সরকার যুক্ত ছিলেন 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত। 2019 সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়তো প্রধানমন্ত্রী শব্দটার কারণে এই যোজনার বাইরে চলে আসে, এই যোজনাকে এই রাজ্যে চলতে দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মাত্র এক সপ্তাহ আগে বিশেষ এই যোজনায় ৭০,০০০ কোটি টাকা খরচা করেছে, বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। আমরা যদি জনসংখ্যার হিসাবে ধরি তাহলে পশ্চিমবঙ্গের অন্তত কৃষকরা ৬ থেকে ৭,০০০ কোটি টাকা পেতে পারতেন। সারা দেশের জনসংখ্যা, সারা দেশে কৃষকদের উপস্থিতি, পশ্চিমবঙ্গের কৃষকের সংখ্যা, এবং আমাদের এখানে কৃষকের সংখ্যা যথেষ্ট বেশি, কারণ আমাদের জমিগুলো অনেক ছোট জমি, এক লক্ষে বড় জমি এখানে পাওয়া যায় না। তো সেই কারণে ৩৭০ কোটি আর অন্যদিকে প্রায় ৬,০০০ কোটি টাকা বঞ্চনা কাদের প্রতি করা হলো? পশ্চিমবঙ্গের কৃষকরা আবার বঞ্চিত হলেন শুধুমাত্র রাজ্য সরকারের এই বিভাজনের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করবার কারণে। আজকে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিএসএফ কে আক্রমণ করা হচ্ছে। প্রত্যেকটি ঘটনার সঙ্গে আজকে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে যাচ্ছে। জঙ্গিদের একটা আশ্রয়স্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। কলকাতা সহ বিভিন্ন এমন বহু জায়গা আছে যেখানে কোনোভাবে পুলিশ প্রবেশ করতে পারে না। সেই জায়গাগুলো নাকি এতটাই স্পর্শকাতর, তার ভিতরে যদি কেউ হুকিং করে পুলিশ যেতে পারবে না, যদি খুন হয় কাউকে বিনা অটোপসিতে তার শেষকৃত্য সম্পন্ন করে দেওয়া হতে পারে, সেখানে পর্যন্ত পুলিশ ঢুকতে পারবে না। আর এভাবে রাজ্যকে একটা জঙ্গিদের আশ্রয়স্থল বানিয়ে রাখার যে রাজনীতি তৃণমূল কংগ্রেস করেছে, এবং যেভাবে সীমান্তরক্ষী বাহিনী সম্পর্কে আজকে আক্রমণ করে চলেছেন ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতারা, যে ভাষায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা, কাশ্মীরের যারা পাথর ছড়ে তারা কথা বলে, সেই ভাষায় রাজ্যে কথা বলা হচ্ছে। এর থেকে বড় খারাপ পরিস্থিতি আর কি হতে? অসুরক্ষিত সীমান্ত পরিদর্শনে গেলেন বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। কথা বললেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে। এপারে বনগার আমরাই, ওপারে যশোর জেলার উটখালি। বেআইনি পারাপার অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি বিএসএফ। এই যে অসুরক্ষিত সীমান্ত পরিদর্শন বিধায়কের, আপনারা কি রকম যাবেন এই অসুরক্ষিত বর্ডার দেখতে? অনেকেই যাচ্ছে। পোরাস বর্ডার নিয়ে পশ্চিমবঙ্গে একমাত্র সরব রাজনৈতিক দলের নাম বিজেপি। আর এটাও ঠিক, আমাদের সরকারই থাকুক কিংবা ইউপিএ সরকারই থাকুক কিংবা বিএসএফ কে আক্রমণ করা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিএসএফ এর দায়িত্ব নিয়ে নেন, তারপরে শুধুমাত্র একটা ফোর্সকে দিয়ে এই পোরাস বর্ডারকে বন্ধ করা সম্ভব নয়। আমরা এটা নিয়ে কোনো রাজনীতি চাই না। আমরা চাই
অন্তত এই মুহূর্তে, এই সংকটময় মুহূর্তে ওপারে একটা ভালনারেবল সিচুয়েশন, ওখানে ধর্মান্ধরা নেমে গেছে হিন্দু শূন্য করতে, এথনিক ক্লেন্সিং চলেছে, গির্জা ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি ভাঙা হচ্ছে, সবকিছু ভাঙচুর চলছে। তো এই সময় দাঁড়িয়ে আর কোনো রাজনীতি না করে অন্তত এই বিষয়ে যে কংগ্রেস তৃণমূল যারা আছেন সমস্ত, সিপিএম, ওরা আবার আন্তর্জাতিকতার ব্যাপার আছে, ওরা বুঝতে পারছে না ব্যাপারটা, বা আমরা যারা বিজেপি আছি সবাই এক হয়ে আমরা এখানে না। বাংলায় 1.5 লক্ষের বেশি রোহিঙ্গা বসবাস করছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সমীক্ষায় এটা উঠে এসেছে যে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে রয়েছে। তাহলে কি এতদিন বাংলার পুলিশ প্রশাসন বা সরকার কিছু করেনি? না, এতদিন সংবাদ মাধ্যমে ঘুমিয়েছিল কেন? এখন তো আবার সেটাই প্রশ্ন, আজকে এই প্রশ্ন উঠছে। আমরাই একমাত্র রাজনৈতিক দল যেটা রোহিঙ্গা নিয়ে আমরা ধারাবাহিকভাবে বলে আসছি। আপনারা যে শেখ শাহাবুদ্দিনের কথা বলছেন, সে প্রকাশ্যে দানপত্র রেখে দিয়েছিল রোহিঙ্গাদের জন্য। ভারতের তদানীতন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং স্টেটমেন্ট করেছিলেন। আমরা তো বলছি যে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর উত্তর দিকের গেটে যারা বসে আছে এখনো পর্যন্ত এভিকশন হয়নি, তারা রোহিঙ্গা। আমরা বলছি বিধাননগর পুলিশ কমিশনারেটের পিছন দিকে যারা আছে তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশ থেকে এসছে মুসলিম অনুপ্রবেশকারী। আমরা বলছি যে বেআইনি ভাবে বিধাননগরের মধ্যে মসজিদ তৈরি হয়েছে, যারা করেছে তারা অবৈধ অনুপ্রবেশকারী। কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? সারা পশ্চিমবঙ্গ রোহিঙ্গাদের জায়গা, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গারা হচ্ছে ওয়েলকাম গেস্ট। সেখানে বলা হয়েছে যে বাইকে করে প্রথমে 4 জন দুষ্কৃতী আসে, তারা রেকি করে, মালদাতে এসআইটি গঠন করা হয়। এক্ষেত্রে খুনের মোটিভ কি সেটা এখনো পর্যন্ত বলার সময় আসেনি, তবে আমরা 7 জনকে গ্রেফতার করেছি। খুনের মোটিভটা কি সেটা কোনোদিনই বলতে পারবে না তৃণমূল সরকার। মোটিভ বলতে গেলে ওর মধ্যে তৃণমূল ঢুকে পড়বে, কারণ তৃণমূলে তো কোনো মতাদর্শগত সংঘাত নেই, এখানে তো কোনো রাজনীতি নিয়ে বিবাদ নেই, রাজনৈতিক মত পার্থক্য নেই। যেটা আছে দখলদারি, আর সেই দখলদারি করতে করতে ওপর পর্যন্ত বেরিয়ে যাবে। নেতাদেরকে আশীর্বাদ, সোনার টুকরো ছেলেরা যারা কাজ করেন, বুথে লিড দেন, সেগুলো বাঁচতে হবে। খুনের মোটিভ ধরতে গেলে তো তৃণমূল ধরা পড়ে। আর পুলিশ ওখানে ওদের রাজনৈতিক ধারা বিবরণী কে দিতে বলে? যে রাজনৈতিক ধারাভাষ্য কাজ হচ্ছে নাকি? খুন করলো, এলো, মোটিভ কি জানলাম না, বাকি সবটাই জানলাম, এগুলো কে শুনতে চেয়েছে? টিভিতে দেখা যাচ্ছে, লোক অনেকবার দেখে নিচ্ছে। ভিন রাজ্য থেকে বারবার পেশাদার মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বিএসএফ কে দায়ী করছে অনুপ্রবেশ নিয়ে। বিএসএফ কে বা কেন্দ্র সরকার সরাসরি তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশের পক্ষে। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন অনুপ্রবেশ বলে কিছু নেই, ওপার বাংলা এপার বাংলা এক, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। কৃষ্ণনগরে তিনি দাঁড়িয়ে তার ঐতিহাসিক বক্তৃতা। তার আগে জ্যোতি বসু বলেছিলেন মানবিক মুখ নিয়ে অনুপ্রবেশকারীদের সম্পর্কে মানে আমাদের ব্যবহার করা উচিত। সুতরাং এখন যখন মানুষের ক্ষোভ তৃণমূলের ওপরে আছড়ে পড়েছে, যখন প্রত্যেকটা ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে ঘটছে তার সঙ্গে এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন বাংলাদেশের গন্ধ পাচ্ছেন, মানে বাংলাদেশের একটা সাযুজ্য পাচ্ছেন, তখন তার থেকে দৃষ্টি ফেরানোর জন্য বিএসএফ কে আক্রমণ করা হচ্ছে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা দেশের প্রতিরক্ষা দপ্তরকে আক্রমণ করতে পারে, এর মানে এটা শুধুমাত্র ভারতবর্ষে নয়, পৃথিবীর অন্য কোনো জায়গাতেও হয় না কোনো ফেডারেল স্ট্রাকচার। তাহলে কি ভোট ব্যাংকের রাজনীতি দেশের সুরক্ষার থেকে বড় মমতা ব্যানার্জির কাছে? ভোট ব্যাংকের রাজনীতি তার থেকে বড় দেশের সুরক্ষার? সেটা আপনার সংবাদ মাধ্যম আপনারা যেভাবে দেখবেন সেটা আপনারা বলে দেবেন। আজকে রাজ্য পুলিশ কি আপনার বলে আসা দীর্ঘদিনের যে কথা, তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচাতে চাইছি আমরা, সেই তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর যে কথা, আর নন্দু তেওয়ারি এই গ্রেফতারি, দুলাল সরকার খুনে, এটাকে আজকে মিলে গেল না? কোথাও কোনো জায়গায় মেলেনি। আমরা তো আবার বলছি যে আগামী দিনে আবার নন্দু তেওয়ারির মতো কেউ আসবে। নন্দু তেওয়ারি খুনি না, নন্দু তেওয়ারিকে পেছন থেকে কলকাটি নেড়েছে না, নন্দু তেওয়ারির ওপরে আরো কোনো নন্দগোপাল আছে, সেটা সময় বলে যাবে। যদি প্রকৃত তদন্ত হয় তাহলে বোঝা যাবে। আশা করি নন্দু তেওয়ারি পরিবার এবার তারা হয়তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি জানাবে, এতক্ষণ না জানালে ফেললে জানিয়ে দেবে। কারণ এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের পরিবারের এই সিআইডি এর উপরে কোনো আস্থা নেই। আর তার বউয়ের যদি কোনো, স্ত্রীর যদি কোনো নিজস্ব ভাবনা চিন্তা থাকে, তার সন্দেহ করেন, তো তিনি এই মুহূর্তে স্বামী হারা, তো স্বাভাবিকভাবেই তার যদি বক্তব্যটা অত্যন্ত গুরুত্বের সহকারে এবং সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে রাজ্য সরকার, এটাই আমরা চাই। মৃত্যু সবসময়
একটা কি বলবো পরিতাপের বিষয়, এবং এটাকে সবসময় পরিহার করাই ভালো। এটা যে মৃত্যুই হোক, রাজনৈতিক মতপার্থক্য মানুষকে খুন হতে হবে, জীবন কেড়ে নেবে, এটা সমর্থনযোগ্য নয়। তৃণমূলের এবং স্বাভাবিকভাবে আদি তৃণমূলের ক্ষেত্রে আপনার কথা অনুযায়ী তৃণমূলের জন্মদাত্রী নেত্রী, তার নেতৃত্ব মাথায় রাখা হয়। সেই আদি নব্য বয়সের দ্বন্দ্ব, সেই সময় দাঁড়িয়ে কি 5 বছরের বিষয়টা সামনে চলে এলো? মুখ্যমন্ত্রীর আসল বয়স 5 বছর কম, এই বিষয়টা কি আদি নব্য দ্বন্দ্ব সঙ্গে জড়িত? আদি নব্য দ্বন্দ্ব শুধুমাত্র তৈরি করা হয়েছে আপনাদের সংবাদ মাধ্যমের ফুটেজ পাওয়ার জন্য, স্পেসটাকে দখল করার জন্য। কোথাও কোনো আদি নব্য দ্বন্দ্ব নেই। মুখ্যমন্ত্রী দলের মালিক, তিনি দল তৈরি করেছেন, তিনি যেটা চাইবেন সেটা হবে। বাদ বাকি কিছু লোক সাইডে কথা বলবে, ওনাদের বলতে বলা হয়েছে তোরা এগুলো বলবি, আবার পরে সাইড করে দেবেন, যখন যাকে ইচ্ছা সরিয়ে দেবেন, যখন যাকে ইচ্ছা রাখবেন। এই মুখ্যমন্ত্রী মালিকানা তারা, আঞ্চলিক সমস্ত দলই তাই হয়। আপনি তৃণমূল কংগ্রেস করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করবেন, সেটা বলতে হবে। ওনার ইচ্ছা হয়ে যাবে, ওনার 5 বছরের গল্প বলেছেন, কালকে উনি বলবেন আমি 7 বছরের বড়, আপনি কি করবেন? এই জন্য আমরা এসবে থাকি। 2026-কে মাথায় রেখে একাধিক প্রকল্প নিয়ে এবার রাজ্যের তৃণমূল কংগ্রেস তারা পথে নামছে। কন্যাশ্রী, ঐক্যশ্রী, সেটা যেরকম প্রচারে ছিল, রাজ্যটাই বিক্রি হয়ে গেছে, রাজ্য লক্ষ্মী ছাড়া হয়ে গেছে অনেকদিন আগে। লক্ষ্মীর আনতে গেলে ঘরে শান্তি চাই। এসো মা লক্ষ্মী বসো ঘরে আর নেই, এসো মা লক্ষ্মীর পাশের ঘরে। এখন এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের স্লোগান। যারা আসছে তারা বাইরের পাশের রাজ্যে চলে যাচ্ছে। আপনারা আপনাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি কি? আপনারা কি রাজনৈতিক কর্মসূচি নিচ্ছেন? আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি কি? করছেন, ঘোষণা করছেন। আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি কি হবে তৃণমূলের বিরুদ্ধে, সেটা কি কোনো সাংবাদিক সম্মেলনে ঠিক হবে না? কোনো সাংবাদিক তৃণমূল ঘোষণা করলে আমাকে করতে হবে। আমি এক্ষুনি ঝাঁপ মারবো পার্টি অফিসের উপরের বারান্দা থেকে, কারণ আমার কষ্ট হয় প্রবল পেটে। আপনি রেডি আমার হাত ধরে ঝাঁপাতে? সম্ভব এটা? মিডিয়া তো দেখাবে বড় জোর, মিডিয়া সেটা বড় জোর দেখাবে যে আপনি এরকম মিডিয়াও বড় বড় জোর এটাও দেখাবে। এই নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। আমরা আমাদের মতো আছি। 2টো সিট ছিল, সেখান থেকে আমরা এই জায়গায় পৌঁছেছি মানুষকে সঙ্গে নিয়ে। মানুষের ছোট কথা, ছোট ব্যথা, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের আবেগ, এটার উপরই ভর করে আমাদের রাজনীতি। মানুষ যেটা চাইছেন সেটা আমরা বলছি। এবার ভোট দেওয়ার দায়িত্ব মানুষের, দিলে আমরা থাকবো, না দিলে থাকবো না। আমার একটা প্রশ্ন আছে। 5 বছর বয়স তার বাড়ানো আছে সার্টিফিকেটে। তো ইউনিভার্সিটিতে তিনি যখন যেতেন লুকিয়ে লুকিয়ে ক্লাস করতেন, যেহেতু বয়সের অনুপাতে তার বয়স মানে বয়স সার্টিফিকেটে আলাদা আর ওনার আদতে আলাদা। 1 বছর না 5 বছর? 5 বছর। একটা শাসনকাল, হ্যাঁ, একটা শাসনকাল 5 বছর বাড়ানো, মানে ও দাদার থেকে 6 মাসের ছোট, সার্টিফিকেটে আছে। হ্যাঁ। 5 বছর বাড়ানো আছে। 5 বছর বাড়ানো মানে ওনার বয়স। আমি এই নিয়ে মুখ্যমন্ত্রীর বয়স নিয়ে কথা বলার উদ্ধত্ত আমার নেই, ধৃষ্টতাও আমি দেখাবো না। এই অত্যন্ত জটিল ব্যাপার, সম্পূর্ণ গবেষণা সাপেক্ষ। উনি এই নিজে যে বলেছেন যে সময়- ওনার নিজের নাম ওনার পছন্দ নয়, এটা দিয়ে দেওয়া হয়েছিল সেই সময়। আগে এরকম হতো যে দুম করে ওনার বাবা গিয়ে স্কুলে বলেছিলেন এটা যা হোক বসিয়ে দাও। কোনো পরিবার নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার প্রতি আমরা শ্রদ্ধাশীল মহিলা হিসেবে, কিন্তু তার জন্ম বৃত্তান্ত নিয়ে কাজ করা, খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করা, এইটা বিজেপি সংস্কৃতি। একটা রাজনৈতিক প্রশ্ন আছে, যে সময় দাঁড়িয়ে তৃণমূলের মধ্যে আছে কোথাও বন্দুক আটকে যাচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে পেশাদার খুনি ভিন রাজ্য থেকে এসেছে। এই যে নতুন বাংলার এক সংস্কৃতি, সুপারি কিলার, সুপারি টেন্ডার, আরে এগিয়ে বাংলা, একদিকে উন্নয়ন দেখবার জন্য বাঘ ঢুকে আসছে পশ্চিমবঙ্গে, একদিকে বাঘ ভাবছে, আবার কোনো কোনো বাঘ ভাবছে এটা জঙ্গলের এতটাও তো জঙ্গল, আমি যাই আরো ঘন পাবো, তারাও ঢুকছে এদিকে। আবার জানে এখানে আইন শৃঙ্খলা নেই, কারণ বাংলাদেশের জঙ্গিরা যে ভাষায় কথা বলছে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সেই কথায় কথা বলছে। ওদিকে জঙ্গিও ঢুকছে, এদিকে সুপারি কিলাররাও ঢুকছে, এটা তো পুরো লুটের জায়গা। কিন্তু মুখ্যমন্ত্রী তো এই বাঘ নিয়েই বলেছেন যে ওড়িশার বাঘ। আরে মুখ্যমন্ত্রী নিজেই বাঘ, নিজেই বলেছেন আমি বাঘ। মুখ্যমন্ত্রী নিজেই যেখানে বাঘ, আমাদের এখানে বাঘ আছে, এরপরে যদি আবার বাঘ ঢোকে, আবার একই খাতে দুজন তো থাকতে পারবে না বাঘ, তখন আবার বন দপ্তরের সহায়তা নিতে হবে। পার্টি নীতিগত ভাবে বন্যপ্রাণী সংরক্ষণের পক্ষে। কিন্তু ওড়িশা গভর্নমেন্ট কি ষড়যন্ত্র করে বারবার বাঘ ঢুকিয়ে দিচ্ছে? ও বাঘ ভালোবেসে আসছে, উন্নয়ন দেখতে আসছে। লাগোয়া জঙ্গলে কি উন্নয়ন হচ্ছে ওইটার প্রতি এগিয়ে বাংলা ব্যাপারটা আছে না,
সারা ভারতবর্ষের থেকে এগিয়ে, ওই জন্য আসছে। মুখ্যমন্ত্রী আজ ধর্মধারণে বলেছেন তিনি 5 বছর স্লোগান ইট কা বদলা ইট, পাথর কা বদলা পাথর, এই ধরনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। ভারতবর্ষে এখনো এত দুরবস্থা আসেনি বা এত দুর্গতি হয়নি যে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় যেতে হবে। পেট্রাপোল বেনাপোল আর এদিকে বসিরহাটের গোজাডাঙ্গা দুটোকে বন্ধ করে দিলে শুকিয়ে মরে যাবে। আমরা এখনো ওইসব প্রতিযোগিতায় যাই। সমিতি মানিকতলা উপনির্বাচনের আগে তৃণমূলের তরফ থেকে কমিটি গঠন করা হয়েছিল। এখন যিনি বিধায়ক তিনি বলছেন এই সমস্ত কমিটির দরকার নেই, আমি এই সমস্ত কাজ সামলে নেব। এটা ওদের পারিবারিক ব্যাপার। এটা ওরা ওদের ঘরে কি করে সংসার করবে, কিভাবে কোনটা ড্রয়িং রুম, কোনটা রান্নাঘর, কোনটা বেডরুম বানাবে, ওদের ব্যাপার। আর ওদের ওখানে মানামানির কোনো ব্যাপার নেই। কেউ কাউকে মানছে না। দেখলেন না, এই তো একটা শুনলাম গঙ্গাসাগরে সবচেয়ে বেশি পরিষেবা দিয়ে দিচ্ছে। ওরকম যে যেখানে পারবেন পরিষেবা দিয়ে যাবেন, আর পরিষেবা দিতে একটু এদিক ওদিক হয়ে গেলেই দুলাল সরকার হয়ে যাবে। দুলাল সরকার পুনে এবার নন্দু তেওয়ারি তৃণমূলের ইংরেজবাজার শহর সভাপতি ও ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, তিনি ধৃত হলেন এবং এর আগেই নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার ইঙ্গিত দিয়ে বলেছিলেন খুনে শাসক দলের লোকেরাই জড়িত। তিনি বারবার যখন প্রশ্ন উঠছে মাথাকে তিনি বলেছিলেন আমি জানি কিন্তু বলবো না, যা বলার দিদিকে বলবো, এবং দিদিকে বলার পরে গ্রেপ্তারি নন্দু তেওয়ারি। দেখুন, দিদিকে বলেছে কিনা সেটাও আমার জানা নেই, কারণ দিদিকে তো বলেছিলেন প্রতিমা দত্ত, তপন দত্ত স্ত্রী। তৃণমূল ক্ষমতা আসবার পরে হাওড়ার প্রথম দিদিকে বলার জন্য নন্দু তেওয়ারি গ্রেপ্তার হয়েছে কিনা আমার জানা নেই, কারণ দিদিকে প্রথম বলেছিলেন হাওড়ার তৃণমূল ক্ষমতায় আসবার পরে হাওড়ার প্রথম যিনি তৃণমূলের বলি হয়েছিলেন তার নাম ছিল তপন দত্ত, তার স্ত্রী প্রতিমা দত্ত বলেছিলেন কোনো কাজ হয়। ওদিকে ওই তেওয়ারি, নন্দু তেওয়ারি আর বাবলা ওরফে দুলাল সরকার, এদের যে দুষ্টু মিষ্টি সম্পর্ক নিজেদের মধ্যে কংগ্রেসের সময় থেকে এটা প্রত্যেক মানুষের জানা। এখন প্রকৃত ঘটনা খুনের কারণটা কি এখন শুনছি পুলিশ বুঝে উঠতে পারেনি, কারণ বুঝে নেওয়াটাই সম্ভাবনাটাই বেশি। এইটা সম্পূর্ণ ওই রেলের ব্যবসা নিয়ে দখলদারির ঘটনা। কিছুদিন আগেও নন্দু তেওয়ারির মুখে তুলে দাঁত ফেলে দেওয়া হয়েছিল মেরে। তো এদের অনুরাগের ছোঁয়া দুজনকে দীর্ঘদিনের জন্য দিয়ে যাচ্ছে, এবং এটার থেকে মালদার কোনো বড় তৃণমূল নেতা মুক্ত নয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত। এখন যার যখন চাইবে, যে যার যখন ভালোবাসা যার দিকে থাকবে, সে তার উল্টো দিকে লোক গ্রেপ্তার হয়ে যাবে, এটি স্বাভাবিক। জেএমবি জঙ্গি তারিকুল, এবং যেমনটা জানা যাচ্ছে তাতে তারিকুলের নির্দেশ অনুযায়ী তারিকুলের উপর যা নির্দেশ ছিল যে ওপার থেকে যারা জঙ্গি কার্যকলাপ করতে ভারতে ঢুকবেন তাদের আধার কার্ড ভাঙিয়ে দিতে হবে। এই যে এখানকার পরিচয়পত্র বানিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের আব্বাস আলী তোলাবাজি করতো তারিকুলের নির্দেশে। আব্বাস আলী কিংবা তারিকুল, আপনারা কি মনে করেন এরা বাংলাদেশ থেকে এলো আর এরা এখানে নিজেরাই এসে নিজেদের আধার কার্ড বানিয়ে থাকলো শাসক দলের কোন স্থানীয় নেতার সহযোগিতা ছাড়া? এটা কোনোদিন সম্ভব? পাসপোর্ট বানাতে গেলে পুলিশ ভেরিফিকেশনের দরকার হয়, সেখানে ইনফ্লুয়েন্স কেউ করেনি, সেখানে থানাকে কেউ প্রভাবিত করেনি, নাহলে হলো কি করে? আপনার বাড়িতে ঢুকে আমি হঠাৎ রান্না করতে শুরু করলাম খিচুড়ি, আর আপনার বাড়ির লোক জানতে পারলো না। আপনি পরে বলছেন তেল বেশি হয়েছে, ঝাল কম হয়েছে, এগুলো বললে হবে? রান্নাটা তো শুরু হয়েছে এখানে, তখন আপনার লোক কি করছিল? বাড়ি দরজাটা খোলা ছিল। এটা এখানে চলবে, যতদিন তৃণমূল থাকবে ততদিন এটা চলবে। তারিকুলের নির্দেশে আব্বাস এক একজনের থেকে 4,500 টাকা বছরে তোলা তুলে গেছেন দিনের পর দিন। দেখছেন সব জায়গায় উঠছে, আর ও বেচারি কি অপরাধ করেছে? সবাইকেই দিতে হচ্ছে, এই যে রাজ্যটাই এভাবে চলছে, ওপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম। নেতাজি সুভাষচন্দ্র বাড়িতে গিয়ে যাচ্ছেন পয়সার জন্য, সুভাষদা বলে ডাকছে, তারপরে আমরা তারিকুলের গল্প করছি। বাংলাদেশের জঙ্গির নির্দেশে জঙ্গি কার্যকলাপের জন্য ভারতীয় নাগরিকদের থেকে মাসে 4,500 টাকা করে অর্থ সংগ্রহ। এটা ভারতীয় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলায় এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত কঠিন অবস্থায় চলে গেছে। আমরা তো বলছি জেহাদি চিন্তা ভাবনা আমদানি করা হয়েছে, প্রকাশ্যে ভারত বিরোধী প্রচার চলেছে। এরকম বহু জায়গা আছে মুর্শিদাবাদ, মালদায়, যেখানে প্রকাশ্যে বলা হয় প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না, মরা পোড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবা না। তা আমরা তো মুখ বুঝে এতদিন সহ্য করেছি, তো যদি মানুষ দেওয়ালে পিঠ থেকে যায়, কিছু অসহায় হয়ে যায়, তখন টাকা দিতে বাধ্য। বাংলাদেশও দিচ্ছে, পশ্চিমবঙ্গও দিচ্ছে। কিছু মনে করছে ওপারেও যেরকম ওরা রাজত্ব করছে, এপারেও সেরকম রাজত্ব করছে। বাংলাদেশের চ্যালেঞ্জ করতেই কি অখিলেশ যাদব আপ তৃণমূল এই অ্যালায়েন্স?
দেখুন, এই মুহূর্তে শতাব্দী প্রাচীন কংগ্রেস কার্যত একটা প্যারাসাইট। তারা সম্পূর্ণভাবে বেঁচে আছেন পরজীবী হয়ে আঞ্চলিক দলেদের বদান্যতায়। এখন এই দরজায় দরজায় গিয়ে কহো না পেয়ার হ্যায় এভাবেই কংগ্রেস চলছে। তার মধ্যে কে পড়বে বা জানা নেই। অভিষেক কিছুক্ষণ আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে উনি যে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় বলে যে প্রকল্প চালু করেছেন, 7 দিনেই দেখা যাচ্ছে 1 লক্ষেরও বেশি মানুষ সেখানে চিকিৎসা পরিষেবা নিয়েছেন এবং তিনি এই ঘোষণা করে থ্রিলড, তিনি লিখেছেন আই এম থ্রিলড টু অ্যানাউন্স। এ তো সেই মৃগনাভির যুক্ত হরিণের মতো, নিজ গন্ধে নিজ মন। শেষ অবস্থায় মানুষের এগুলো হয়। এই ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি প্রমাণ করে দিলেন যে রাজ্য সরকার ওখানে মানুষের পরিষেবা দিতে, মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এবং তিনি কোন পরিকাঠামো কাজে লাগিয়ে পরিষেবা দিচ্ছেন সেটা আমাদের জানা নেই। সরকারের বাইরে আর একটা সরকার চলছে। এটা তো এক ধরনের মুখ্যমন্ত্রীর অথরিটিকে চ্যালেঞ্জ, বা মুখ্যমন্ত্রী ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্য পরিষেবা দিতে গঙ্গাসাগরে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন। এখন এটা ওদের পারিবারিক ব্যাপার, উত্তরাধিকারীর ব্যাপার, বা দলের জন্মদাত্রীর ব্যাপার, তাদের মধ্যে কি ব্যাপার আমরা বলতে পারবো। উত্তর 24 পরগনা জেলার বনগা জিবিএস এর আমরা জানি যে সামনের মাসে বিজিবিএস রয়েছে। সেই সময় দাঁড়িয়ে আপনারা কোনো শ্বেতপত্র বা কিছু দাবি করবেন সরকারের কাছে? 13 বছর ধরে যে বিজিবিএস চলছে তাতে আপনার একটু আগে আপনি বললেন বিভিন্ন বিনিয়োগের কথা শোনা যায়, কিন্তু সেই বিনিয়োগের বাস্তবায়ন কি হচ্ছে? সরকার এখনো পর্যন্ত কি কিছু প্রকাশ? কোন সরকার বলে থাকে যদি মৌ স্বাক্ষরিত হয় তার 18% বাস্তবায়িত হয়, কিন্তু এই সরকারের আমলে কত মৌ স্বাক্ষরিত হয়েছে, কত বিনিয়োগ হয়েছে? দুবার খালি ঘোষণা এসেছিল, একবার অমিত মিত্রের তরফ থেকে, আরেকবার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন 1,46,000 কোটি টাকার কথা, আর সম্ভবত অমিত মিত্র বলেছিলেন 1,80,000 কিছু বেশি কোটি টাকা। কিন্তু সেই বিনিয়োগ আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাইনি, কেউই দেখতে পাইনি। আপনারা সেই বিনিয়োগ খুঁজে পাবেন না। শ্বেতপত্র এই সরকার দেবে না, বিজিবিএস হওয়ার আগেই বা বিজিবিএস হওয়ার সময়ে বিজেপি শ্বেতপত্র প্রকাশ করে মানুষকে জানাবে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিল্পের হাল হাকিকতটা কি। আপনি একটু আগেই বলছিলেন যে কাঁটাতার দিতে গিয়ে যে সমস্যায় পড়ছে, সেক্ষেত্রে বলতে গেলে তাহলে এটা কি বাংলাদেশ ইচ্ছা করে করছে না অশান্তি লাগাবার জন্য, নাকি যুদ্ধ করতে চাইছে? মানে কে কার সঙ্গে যুদ্ধ করে? আমি যদি এখন এই শরীর নিয়ে আমি যদি বলি বাস্কেটবল খেলবো, তাহলে তো শুধু হাসবে, আমাকে উন্মাদ বলবে। যুদ্ধ করে এখানে ব্যাপার নেই। বাচ্চা ছেলেরা একটু অধিকার লাফালাফি করছে, হইচই করছে, ওরকম ওরকম অশিক্ষিত, মূর্খ, বর্বর, ধর্মান্ধ, যাদের একটা ইন্ডক্ট্রিনেশন চলেছে ছোটবেলা থেকে, তারা ওখানে চলে এসছে বাংলাদেশে, এখানে লাফালাফি করছে। সেই নিয়ে আবার কিছু লোক সেই সকাল থেকে সেটা চালিয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এগুলো করে বাংলাদেশে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। একটা ক্রিমিনালকে বসিয়ে রেখেছে ওখানকার ক্ষমতায়, চিটফান্ডের মালিক। ত্রিপুরে চোরাচালানকারীদের সঙ্গে বিএসএফ এর সংঘর্ষ হয়েছে, পাল্টা আবার প্রতিরোধ করার চেষ্টাও করেছে বিএসএফ। এইভাবে কখনো ত্রিপুরার অশান্তি করার চেষ্টা চলছে, এগুলো হয় বিএসএফ এর সঙ্গে যারা পাচারকারী, তাদের সংঘর্ষ হয়, এবং সে কারণেই অনেকে পাচারকারীরা শাসক দলের সঙ্গে চলে যায়। এবার তাদের যখন একটু অসুবিধা হচ্ছে, দেখছেন না এখন বিভিন্ন সীমান্তের যারা তৃণমূল কংগ্রেসের নেতা আছে তারা বিএসএফ এর বিরুদ্ধে বেশি বেশি করে বিবৃতি দিচ্ছেন, কারণ অসুবিধা হচ্ছে কাজ করবে। বিএসএফ আরো কঠোর হয়ে গেছে। দিল্লি নির্বাচনে আপকে সমর্থনের কথা ঘোষণা করেছেন এবং অরবিন্দ কেজরিওয়াল এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটার এক্স হ্যান্ডেলে ধন্যবাদ জানিয়েছেন। কিছু বলতে চান? কংগ্রেসকে ছেড়ে আপের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বিধানসভা নির্বাচনে। মুখ্যমন্ত্রী কখন কার পাশে চলে যাবেন সে মুখ্যমন্ত্রী নিজেই জানেন না। মুখ্যমন্ত্রী যে কোনো সময় নিজের অবস্থান বদল করে ফেলতে পারে। আমরা এটুকুনি বলতে পারি যে কোনো একটা ওজনের সঙ্গে বা যে কোনো সংখ্যার সঙ্গে শূন্যের যোগফল শূন্যই হয়। আমরা চাই উনি যান, আরেকটা পলিটিক্যাল ট্যুরিজম ওখানে হোক, মুখ্যমন্ত্রী জায়গায় জায়গায় গিয়ে বিজেপির বিরুদ্ধাচরণ করুন। যত মুখ্যমন্ত্রী ওখানে যাবেন, যত বাঙালির এলাকায় চিত্তরঞ্জন পার্ক থেকে কারোরবাগ মুখ্যমন্ত্রী ঘুরবেন, আমাদের মার্জিন তত বাড়বে। শুধু মুখ্যমন্ত্রী নন, অখিলেশ যাদবও আম আদমি পার্টির সঙ্গে রয়েছেন। শুধু মুখ্যমন্ত্রী নন, অখিলেশ যাদবও রয়েছেন। কার সঙ্গে কে কখন থাকবে আমরা কি করে বলতে পারি? আমাদের তো কোনো মিলনও নেই, বিচ্ছেদও নেই। আমরা যাদের সঙ্গে থাকি পুরোপুরি থাকি। আমাদের যা কিছু আছে রেজিস্ট্রি করা আছে।
আমাদের পরকীয়ও নেই, আমাদের সাত পাকে বাধা করে বিচ্ছেদ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে কোনো শিল্প সম্ভাবনা আর এই মুহূর্তে তো নেই। যে রাজ্যের লোয়ার জুডিশিয়ারি ফ্রেটের মধ্যে থাকে, যে রাজ্যে আইন শৃঙ্খলা কার্যত অবলুপ্ত হয়ে গেছে, যে রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশের ব্যর্থতা কথা বলেন, পুলিশকে আক্রমণ করেন, সমস্ত কিছুর দায় পুলিশের উপরে চাপিয়ে দেওয়া হয়, যে রাজ্যে ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে যখন ছোট শিল্পপতি থেকে মাঝারি বড় শিল্পপতিরা পর্যন্ত কোন ডিস্ট্রিক্ট কোর্টে পৌঁছন, সেই কোর্টের বিচারের সময় তৃণমূল কংগ্রেসের যদি সেখানকার নেতা কর্মীরা 100 জন ঢুকে পড়ে, তাহলে সে রাজ্যে কি করে বিনিয়োগ আসবে? দিনের পর দিন বেকারত্ব বাড়ছে, শিল্প সম্ভাবনা মৃত্যু ঘটে গেছে নন্দীগ্রামের পরে। আর সর্বশেষ যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে চাকরি বিক্রি এবং সামগ্রিকভাবে সম্পূর্ণ বিনিয়োগকারীদের একটা চূড়ান্ত হস্টিলিটি তৈরি হয়ে গেছে এই রাজ্যের প্রতি। আজকে যেটা একসময় ভারতবর্ষের শিল্পের প্রায় 2 নম্বর জায়গায় ছিল, জিডিপি মানে এসডিপিডি যেখানে একদম একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখা গিয়েছিল যে ভারতবর্ষের যে কোনো বাণিজ্যিক ক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গের উপস্থিতি কি অস্বীকার করে কিছু করা যেত না। আজকে কার্যতই আমরা শুধুমাত্র একটা কনজিউমার স্টেট হয়ে থেকে গেছি। সার্ভিস সেন্টার কিংবা জিএসটি কমিশন কিংবা কেন্দ্রীয় অনুদান ছাড়া এ রাজ্যের অন্য কোনো আজকে ব্যবস্থা নেই। বৈষ্ণবনগরে সেখানকার স্থানীয় মানুষ দেখিয়ে দিল যে শুধু বিএসএফ নয়, শুধু রাজনৈতিক বিভাজন নয়, মানুষ, ভারতবাসী, বাংলার মানুষ নিজেদের সীমানাকে অক্ষুণ্ণ রাখতে, অটুট রাখতে প্রস্তুত আছে। এবং যে ধরনের কোন কার্যকলাপ আজকে পশ্চিমবঙ্গে চলছে, পশ্চিমবঙ্গের ভিতরে চালানোর চেষ্টা করা হচ্ছে, যেভাবে বিএসএফ কে আক্রমণ করা হচ্ছে, দেখা যাচ্ছে বিএসএফ এর প্রয়োজন হবে না। জনসচেতনতা এই জায়গায় পৌঁছেছে, মানুষের ক্রমবর্ধমান ক্ষোভ যে জায়গায় গেছে, মানুষ এই সমস্যার সমাধান করে দেবে। মালদা জেলা নন্দু তেওয়ারি এবং বাবলা ওরফে যে দুলালবাবু খুন হয়েছেন, দুলাল সরকার, এদের দৈরথের কথা প্রত্যেকের জানা। এদের লড়াই জমির লড়াই, এদের লড়াই মালদার রেল চত্বর সংলগ্ন সমস্ত ব্যবসার দখলের লড়াই। এর মধ্যে কোথাও কোনো রাজনীতি নেই এবং এর সঙ্গে এই দুজনের সঙ্গে গোটা মালদা জেলার যত বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তারা যুক্ত। কিন্তু প্রশ্নটা কে মারা গেল বা কারা মারলো তা নয়। তৃণমূল কংগ্রেস যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে, শুধু মালদা নয়, পশ্চিমবঙ্গের সর্বত্র তাদের তৃণমূলের হাতে তৃণমূল কংগ্রেস খুন হচ্ছে। এবং খুন হচ্ছে এ কারণেই যে এখানে লুটের প্রতিযোগিতা চলেছে। এটা কোনো রাজনৈতিক মতাদর্শগত সংঘাত নয়, শুধুমাত্র রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব নয়। রাজনৈতিক গোষ্ঠী বলতে যা বোঝায় তার ভিন্ন অর্থ আছে। দুর্ভাগ্যজনকভাবে সংবাদ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় রাজনৈতিক গোষ্ঠী শব্দটা ব্যবহার করা হচ্ছে। এটা কোনো গোষ্ঠীর লড়াই নয়, এটা সামগ্রিকভাবে টাকার লড়াই, এটা সামগ্রিকভাবে দখলদারির লড়াই। কে কোথাকার কোন ব্যবসাকে সম্পূর্ণভাবে দখল করে নেবে তার জন্য প্রতিযোগিতা। আর তার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হয়ে যাচ্ছে। আমরা বলছি যে শুধু সাধারণ মানুষকে বাঁচানোর স্বার্থে নয়, শুধু পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার স্বার্থ কিংবা আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য নয়, তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের হাত থেকে বাঁচানোর জন্য এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ছড়িয়ে দেওয়া উচিত। রাজ্যে একটার পর একটা প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প এই রাজ্য সরকার বাস্তবায়িত করছে না। রাজ্যে সম্পূর্ণভাবেই প্রায় 70 ঊর্ধ্ব মানুষের জন্য যে আয়ুষ্মান ভারতে যে প্রকল্প আছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য, বিশেষ করে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে, সে থেকে পশ্চিমবঙ্গবাসী বঞ্চিত হচ্ছে। উত্তর 24 পরগনায় বিপুল তেলের ভান্ডারের সন্ধান পাওয়া যাওয়ার পরেও 19টা চিঠি এখন পর্যন্ত রাজ্য সরকারে লিখে দেওয়ার পরেও রাজ্য সরকার পিএমএল অর্থাৎ পেট্রোলিয়াম মাইনিং লিজ প্রোভাইড করেনি। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বিপুল ম্যাঙ্গানিজের সন্ধান জিএসআই তাদের রিপোর্ট সাবমিট করেছে, এখনো পর্যন্ত কোনো জয়েন্ট অপারেশন শুরু হয়নি।
দেউচা পাচামিতে কি চলেছে সাংবাদিকরা সেখানে পৌঁছতে পারেন না, সেখানে এখনো পর্যন্ত জানা যায়। তাজপুরের ডিপসি পোর্ট কোন অবস্থায় আছে এখনো পর্যন্ত জানা নেই। মন্দারমণিতে যে প্রায় একটা স্থলবন্দর তৈরি করবার জন্য যে জমি রাজ্য সরকার অত্যন্ত গোপনে অধিগ্রহণ করে চলেছিল বা কিনে চলেছিল, সেটারই বা কি পরিস্থিতি আছে সেটাও তারও কোনো শ্বেতপত্র মানুষের সামনে নেই। মুখ্যমন্ত্রী আবার একটা হয়তো যেন ওটা বলে বিজিবিএস করবেন, আবার শিল্প সম্মেলন হবে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আবার কিন্তু পশ্চিমবঙ্গের নাম করা শিল্পপতি বলবেন যে এত ভালো বিনিয়োগের পরিবেশ এর আগে কোনোদিন পশ্চিমবঙ্গে ছিল না। আর বলেই ওখানে চা খাওয়ার পরেই রাত্রিবেলা তারা পার্শ্ববর্তী রাজ্যে বিনিয়োগের ব্যবস্থা করবেন। 7 বছর 8 বছর ধরে এই চিত্র চলেছে। না, তৃণমূলের হারে তৃণমূল খুন হয়ে চলেছে। তো পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে গত 2 বছরে 90% তৃণমূল, আর 90%-এর মধ্যে 80% সংখ্যালঘু। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, মরছে মুসলমান, মারছে মুসলমান। কার রাজ্যে? পশ্চিমবঙ্গে। ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে ঘটনা ঘটছে না।